বলা হয়েছিল যে বেআইনিভাবে যে বিলবোর্ডটা দেওয়া হয়েছিল অফিসের মাথায় সেটা খুলে দিতে। তো যথাযথই ওনারা খোলেননি। তো খোলেননি, তারপরে কেএমসির নোটিশ দেওয়া হয়েছিল। কেএমসির নোটিশের পরে সেটাতে সাড়া দেয়নি এবং সেই নোটিশের কপিও অলরেডি আপনারা দেখেছেন। গতকাল সোশ্যাল মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়া দেখেছি যে অভিষেককে দেখানো হয়েছে যে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। তারপরে সব থেকে বড় চোর পশ্চিমবঙ্গের বুকে যে ভাইপো, কথা বলেছিল, কোর্টের থ্রেট দিচ্ছিল। তো ওই একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক ওরও সেরকম হয়েছে। খুলতে গেছিল বিলবোর্ড, ও ভেবেছে টোটাল অফিসটা রেড করবে, তাই জন্য ও বাধা দিয়েছে। স্বভাবতই ওদের বাধা খাটেনি, কারণ আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, কোনো বাধা কাউকে রেয়াত করা হবে না। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এবং অনেককে প্রাণনাশে, অনেক মায়ের কোলও খালি করেছে। আমি সরকারে আসার আগে, বর্তমান সরকারে আসার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছিলাম, এখন সবাই রাস্তায় বসে থাকে, চোর মমতা নবান্নে যায়। আর বিরোধী যদি হয়ে যায় তাহলে নবান্নে মমতা রাস্তায় বসে থাকবে, বাকি সবাই অফিস কাছারি করছে। আলটিমেটলি সেটাই হচ্ছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমা, বেআইনি বিলবোর্ড খুলতে গেলে বাধা ভাইকোর্ট চালাবে, কি বললেন? আসলে ভেবেছিল বেসিক্যালি যে অফিসটা রেড করতে গেছিল, পুলিশ গেছিলেন, ওখানকার ক্যামাক স্ট্রিট থানার অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ, সাথে এসি লালবাজারের তরফ থেকে ফোর্স এবং কিছু রিজার্ভ ফোর্সের পুলিশ সেখানে যান পরবর্তীতে, যেহেতু স্ট্যান্ড বাইতে ছিল। কারণ ওনাদেরকে বলা হয়েছিল যে বেআইনিভাবে যে বিলবোর্ডটা দেওয়া হয়েছিল অফিসের মাথায় সেটা খুলে দিতে। তো যথাযথই ওনারা খোলেননি। তো খোলেননি, তারপরে কেএমসির নোটিশ দেওয়া হয়েছিল। কেএমসির নোটিশের পরে সেটাতে সাড়া দেয়নি এবং সেই নোটিশের কপিও অলরেডি আপনারা দেখেছেন। গতকাল সোশ্যাল মিডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়া দেখেছি যে অভিষেককে দেখানো হয়েছে যে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। তারপরে সব থেকে বড় চোর পশ্চিমবঙ্গের বুকে যে ভাইপো, কথা বলেছিল, কোর্টের থ্রেট দিচ্ছিল। তো ওই একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক ওরও সেরকম হয়েছে। খুলতে গেছিল বিলবোর্ড, ও ভেবেছে টোটাল অফিসটা রেড করবে, তাই জন্য ও বাধা দিয়েছে। স্বভাবতই ওদের বাধা খাটেনি, কারণ আইন আইনের মতো চলবে, প্রশাসন প্রশাসনের মতো চলবে, কোনো বাধা কাউকে রেয়াত করা হবে না। যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কার বলে দিয়েছেন এবং আমাদের তরফ থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সমস্ত অফিসারকে ফ্রি হ্যান্ড করা হয়েছে, ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। তার ভিত্তিতে অফিসাররা খুব ভালোভাবে সেখানে কাজ করেছে এবং তার আইনের বা প্রশাসনের কাজের মধ্যে যারা পুলিশি সরকারি কাজে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে 13 জনকে অলরেডি অ্যারেস্ট হয়ে তাদেরকে জুডিশিয়ারি সিস্টেমে আইনের আওতায় আনা হয়েছে। মামলা চলবে, দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি মেন বক্তব্য যেটা, অভিষেকের অফিসে কি ভয়ঙ্কর কোনো স্টেপ অবশ্যই নেওয়া হবে, কারণ বিগত দিনে আপনারা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যে সেটা আপনারা প্রকাশ পেয়েছেন, সেটা আপনারা দেখেওছেন যে স্টেপ অবশ্যই বড় কিছু আজ রাতের মধ্যে নেওয়া হবে না। কিন্তু অভিষেক এইবার 2026-এ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোতে বাইরে থাকতে পারবে না, এটা পরিষ্কার কথা এবং এই কথাটা মিলিয়ে নেই। পুরসভার কর্মীরা, তারপরে পুলিশ গেল, এই যে গ্যাস কাটার নিয়ে গেল, যে বিলবোর্ডটা অনেক বড়, তো সেটা খুলতে গেলে হাতে লেগে যেতে পারে। তার ভিত্তিতে গ্যাস কাটার নেওয়া হয়েছে, কারণ কোনো কিছু কাটার জন্য বা কোনো কিছুকে ডেমোলিশ করার জন্য গ্যাস কাটার নিয়ে যেখানে আপনার অনেকটা শ্রম ক্ষয় করতে হয়, গ্যাস কাটারটা দিলে সুবিধে কি, এখন তো টেকনোলজি অনেক, আমাদের অত্যাধুনিক টেকনোলজি আছে, তো গ্যাস কাটার দিয়ে সুবিধে হবে, টাইমটা কম লাগবে, কিন্তু কাজটাও তাড়াতাড়ি সুইফটলি হয়ে যাবে। তার ভিত্তিতেই গ্যাস কাটার নিয়ে গেছে। যদি সেটা হতো তাহলে তো সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হতো। তারা ভয় কিসে? কারণ ডায়মন্ড হারবার অফিস যখন ওই সাংসদ চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার অভিষেক যখন ভাঙা হয়েছিল, তখন অভিষেকের অফিস থেকে একাধিক সাদা থান বেরিয়েছিল। আমরা দেখেছি একটা সাংসদের অফিসে সাদা থান কি করছে। এবং তার পূর্ববর্তী মুহূর্তে ভোটের সময় আমরা দেখেছি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে যারা বিরোধী রাজনৈতিক দল করে তাদের সাদা থান তাদের বাড়িতে দেওয়া হয়েছে। তাহলে এই সাদা থানের সাথে সাংসদের অফিসে সাদা থানের যোগসূত্র কি পাওয়া যাচ্ছে না? তারও বিগত সময়ে রাজারহাট গোপালপুর পুরসভা এবং সেখানকার প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি, যে এখন অ্যাবসকন, যার স্বামী আরেকটা অভিষেকের সিন্ডিকেটের অংশীদার, যে এখন জেলে আছে, ওই চোরের বউ অদিতি মুন্সি, প্রাক্তন বিধায়িকা,
তাহলে অদিতি মুন্সির বা এমএলএ অফিসে শোট পাওয়া গেছিল, আর্মস পাওয়া গেছিল। একটা এমএলএ অফিসে আর্মস কি করছে? তো ভয়ে তারা কাঁপছে, কারণ পরিষ্কার তারা দুর্নীতি করেছে, দুর্নীতির অনেক প্রমাণ, নাশকতার অনেক প্রমাণ তাদের অফিসে এখনো রয়েছে, অনেক ফাইল হয়তো রয়েছে, সেই ফাইলের সরাতে পারেনি বা সুযোগও পায়নি। সেই ভয় থেকেই তাদের চেষ্টা, কালকে আপ্রাণ চেষ্টা করা হয়েছিল আটকাতে, কিন্তু প্রশাসনের মতো চলেছে এবং প্রশাসনের মতো চলবেও। তার ভিত্তিতেই কোনো বাধা উপেক্ষা করেই প্রশাসন, পুলিশ খুব ভালো রকমভাবে কাজ করেছে এবং খুব এফিসিয়েন্সির সাথে কাজ করেছে। এবং এই পুলিশ যে একটা সময় 2025 পর্যন্ত তারা দলদাস ছিলেন, আজকে এই পুলিশ যে পশ্চিমবঙ্গের বুকে মানে কোনো একটি শ্রেণী তাকে অভিহিত করেছিল বাংলার যুবরাজ হিসেবে, তো তার অফিস রেড করে পুলিশ বিলবোর্ডটাকে ভেঙে দেওয়া, যেটা সাহস বা যেটা ভয়ের বাতাবরণ কাটিয়ে উঠেছে। এবং পশ্চিমবঙ্গে বিগত দিনে যখন মানে বর্তমান সরকার আসেনি, বিগত সরকারের জঙ্গলরাজ চলছে, সেই সময় বর্তমান সরকারের অঙ্গীকার ছিল ভয় আউট, ভরসাই। ভরসার জায়গায় যে মানুষ এসছে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের নামে যে একটা মানে বিরোধী রাজনৈতিক দল করলেই কেস দিয়ে দেবে এরকম একটা ভয়ের বাতাবরণ, সেটা তৈরি হয়েছে। পুলিশের যোগ্যতা কালকে আরেকবার প্রমাণ করলো যে তারা আইনের শাসনে কাজ করবে। এটা যেরকম আপনি সঠিক বলছেন, কিন্তু আরেকটা জিনিস যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেবে, ওর অনেক দুর্নীতি, অনেক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এবং অনেককে প্রাণনাশে, অনেক মায়ের কোলও খালি করেছে বিগত দিনে মদন মিত্র মহাশয়ের কথা, এবং আরও তাদের এমএলএরা তাদের যা স্বীকারোক্তি, তার ভিত্তিতে ওর চালাচামুন্ডা দেবরাজ, জাহাঙ্গীর, শাহজাহান ছেড়ে দিন, জাহাঙ্গীর, দেবরাজ, এই শওকাত, তীর্থঙ্কর ঘোষ, নির্মল ঘোষ। তীর্থঙ্কর ঘোষ হচ্ছে ডিরেক্ট এজেন্ট ছিল। তো ওর এই যে সিন্ডিকেটের যারা নেক্সাসের যারা মেম্বার, এক একটা কর্নারে, এক একটা পকেটে যারা দায়িত্বে ছিলেন, তারা তো অ্যারেস্টেড। তাদের মুখ থেকে যে সমস্ত বেরোচ্ছে, আগামী দিনেও যা বেরোনোর সম্ভাবনা আছে, তার ভিত্তিতে এবং ওর বিরুদ্ধে যা প্রমাণ আছে তার ভিত্তিতে পরিষ্কার বলা যাচ্ছে যে ও পুজো বাইরে কাটাবে না, সুস্থভাবে পুজো খোলা হাওয়ায় কাটাতে পারবে না। বলছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ দেখা গেছে কোর্টে গিয়ে ঠিক মতো করে প্রমাণ সাবমিট দেওয়া হয়েছে। ও তো বলেছিল 17টা এফআইআর, 17টা একসাথে খারিজ করা, প্লাস পিএ সুমিত তার খারিজ করার কথা বলেছে। তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য প্রেয়ার করা হয়েছে, এখনো হেয়ারিং কোর্টে ওঠেনি। হেয়ারিং কোর্টে উঠলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন দিয়ে দেবে সুপ্রিম কোর্ট, যতটুকু কারণ এই কারণে দিয়ে দেবে, আমি এই কারণে এত জোর দিয়ে বলছি, কারণ ওর বিরুদ্ধে যে অকাট্য প্রমাণ আছে তার ভিত্তিতে একটা জুডিশিয়ারি সিস্টেমের একটা প্রসিডিওর থাকে যে প্রথম অবস্থায় ইন্টারিম রিলিফ দেওয়ার জন্য, যেটা আপনারা বিগত দিনে জাহাঙ্গীরের বেলাও দেখেছেন, যে ইন্টারিম রিলিফ ছিল তারও রক্ষা কবচ ছিল ভোটের সময় পর্যন্ত, যে বাই ইলেকশনটা হলো, তারপরেও রক্ষা কবচ তুলে নিল। ও বলা অ্যাবসকন্ড ছিল, অ্যাবসকন্ড হওয়ার পর তারপর ওখান থেকে এই বর্ডার থেকে, মানে আপনার ভারত নেপাল সীমান্ত যে বর্ডারটা আছে বিহারের ওদিক দিয়ে যেটা যায়, ওই বর্ডার এরিয়াতে ওখানে ওকে জিরো ডাউন করা হলো। তো এটা খুব কোয়াইট ন্যাচারাল যে জুডিশিয়ারি সিস্টেমে একটা প্রসিডিওর ছিল যে ফার্স্ট স্টেপে ইন্টারিম রিলিফ দেওয়া হয়, কিন্তু ফার্স্ট ইন্টারিম রিলিফ ইজ আলটিমেট ইন্টারিম রিলিফ, সেটা নয়। আলটিমেট রিলিফ কখনো ইন্টারিম রিলিফ নয়, ফার্স্ট ইন্টারিম রিলিফটা আলটিমেট রিলিফ নয়। তো ফার্স্ট ইন্টারিম রিলিফ সে পেয়েছে, এখন তার কোনো মানে ওই রক্ষা কবচ, যেটা আপনাদের ভাষায় বলে রক্ষা কবচ বা অ্যান্টিবেল, এরকম কোনো কিছুর ব্যাপার নেই। ও চেয়েছিল 17টা এফআইআর একসাথে করার, মানে একসাথে শুনানি করানোর জন্য। সেখানে সেই জাস্টিস সৌগত ভট্টাচার্য তাদের পরিষ্কার সেদিন বলে দেওয়া হয় যে 3টের তথ্য আছে, 3টের ভিত্তিতে শুনানি হবে, কিন্তু কোনো রক্ষা কবচ দেওয়া যাবে না, রক্ষা কবচ প্রত্যাহার হয়, মানে অ্যান্টিবেল কোনো কিছু করা যাবে না। প্লাস 14টা মামলার শুনানি শোনেনি, ওর প্রেয়ার ডিক্লাইন করেছে। এর থেকে বড় থাপ্পড় আর কিছু আছে? আর কোর্টে পুলিশ কোনোদিন আজ পর্যন্ত, মানে পরিবর্তনের বাংলায় জুডিশিয়ারি সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন কখনো থাপ্পড় খায়নি। যদি থাপ্পড় করতে একের পর এক রাঘব বলগুলো অ্যারেস্ট হতো না, যারা অ্যারেস্ট হওয়ার নয় তারা অ্যারেস্ট হতো না। এর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে, ডেরেক ও হুমায়ুন কবিরের নামে। অবশ্যই খুব দরকার। আমি আবারও বলছি, বিগত দিনেও একই কথা বলেছিলাম আপনাদেরকে, এই অভিষেক সম্পর্কে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে ও বিদেশে থাকতে পারবে না, ওকে ফিরতে হবে। তখন অনেকে অনেক কিছু বলেছিলেন, যদিও বা
তো আমি আবারও বলছি, অভিষেক 2026-এর দুর্গাপুজোয় কলকাতার রাস্তায় হাঁটতে পারবেন না, আগাম বলে দিলাম। ওর এগেনস্টে যথেষ্ট যা এভিডেন্স আছে বা ইনভেস্টিগেশনের প্রসিডিওর আমি খুলে বলছি না, যা তথ্য এবং প্ল্যান অফ অ্যাকশন বা ইনভেস্টিগেশন প্রসিডিওর যেদিকে এগোচ্ছে তার ভিত্তিতে এটা খুব পরিষ্কার, 2026-এর পুজো ওকে হাজতে কাটাতে হবে। কিন্তু হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল হয়েছে, পুরসভার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, চাপে পড়ে মামলা শুনানি হবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওর জরুরি ভিত্তিক মনে করে না, তাই জন্য কোর্ট, অনারেবল হাইকোর্ট মনে করেন না বলেই ওটা আর্জেন্ট মোশনে টানেন না। ওর কাছে যেটা আর্জেন্ট সেটা মানুষের কাছে আর্জেন্টের বিষয় নয়। আমি সরকারে আসার আগে, বর্তমান সরকারে আসার আগে একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছিলাম, এখন সবাই রাস্তায় বসে থাকে, চোর মমতা নবান্নে যায়, আর বিরোধী যদি হয়ে যায় তাহলে নবান্নে মমতা রাস্তায় বসে থাকবে, বাকি সবাই অফিস কাছারি করছে। আলটিমেটলি সেটাই হচ্ছে। দেখুন শহীদ মিনার, এই ওদের ক্যাথিড্রাল রোডে সভা হচ্ছে, দেখবেন রাস্তা দিয়ে লোক চলে যাচ্ছে, লোকের মতো যাচ্ছে, কিন্তু ওর কাজও রাস্তায় বসে করে যাচ্ছে। টু বি ভেরি প্র্যাকটিক্যাল, মানুষ বুঝতে শিখেছে কোনটাতে কোন সরকারে এমপ্লয়মেন্ট আসবে, কোন সরকারে বিনিয়োগ আসবে, এবং কোন সরকার রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার কংক্রিট হবে, রাজ্যের ইকোনমিক গ্রোথ, জিডিপি গ্রোথ বাড়বে। বর্তমান সরকারের 100 দিনের কাজে প্রথম যেটা করা হয়েছিল, যেটা বিগত সরকার করেনি, প্রথম সিকিউর করা হয়েছে যেটা ফেন্সিং দেওয়া, বর্ডার ফেন্সিং করা, শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, এদিকে আপনার মালদা যে বর্ডার এরিয়াটা আছে, শিলিগুড়ির যে চিকেন স্নেক যে করিডোর, ওটাকে ফেন্সিং করা, মানে আমার রাজ্যবাসী বা আমার দেশবাসীকে সুরক্ষিত, তারা যাতে শান্তির ঘুম ঘুমোতে পারে, সেই জায়গাটা কংক্রিট করা, যেটা বিগত সরকার 15 বছরে করেনি। এই সরকার এসে 100 দিনের মাথায় সেটা করেছে, যেটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট পরিবর্তনের বাংলায়, পরিবর্তিত সরকারের। এক, দুর্নীতি, কারাপশন এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে জিরো টলারেন্স, এবং যেখানে সেটা দেখবে সেটা জিরো ডাউন হবে। সেটা হয়েছে, যা বলা হয়েছিল সেটা কাজও করা হচ্ছে, এবং পুলিশ বা স্বরাষ্ট্র দপ্তরকে ফ্রি হ্যান্ড দেওয়া, যেখানে এরকম নোংরামি হবে বা যেখানে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি বা আপনি বিগত দিনেও দেখেছেন কনস্টেবলও সাসপেন্ড হয়েছে অ্যান্টি কারাপশনের হাতে ঘুষ নিতে গিয়ে, তার পূর্ববর্তীতে দেখেছেন বিজেপি নেতাকেও অ্যারেস্ট করা হয়েছে। রেয়াত কেউ হবে না, যে দুর্নীতি করবে সে যে দলের নেতা হোক, যেই হোক, সে এমএলএ হতে পারে, এমপি হতে পারে, সামান্য ব্লক লেভেল, মন্ডল, জেলা, রাজ্য স্তরের নেতা হলেও তাকে রেয়াত করা হবে না। প্রশাসনের মতো চলবে, সেখানে কোনো রকম সরকারি দল এবং সরকারি জনপ্রতিনিধিদের কোনো হস্তক্ষেপ থাকবে না। এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা, এবং সেইভাবেই স্বরাষ্ট্র দপ্তর এগোচ্ছে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।